সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম জুমে পাঠদান কর্মসূচির আওতায় আমাদের লেকচার পাঠদান কর্মসূচির আজকে 10ম লেকচার। এই লেকচারটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রছাত্রীদের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়নের পত্র থেকে আলোচিত হবে। আলোচনায় আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল ক্লাস আলোচনার পর্বে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে খিলাফত আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। যদিও ধর্মভিত্তিক আন্দোলন হয়েছিল খিলাফত আন্দোলন, সেটা তারপরও এটি একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলমান সর্বপ্রথম একটি সর্বভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ লাভ করে। তার কারণ, আগে যদি যে আন্দোলনগুলো হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে, সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়তো কলকাতা বা এই কেন্দ্রিক হয়েছিল, কিন্তু সমগ্র ভারতবর্ষে যে আন্দোলনটা হয় সেই সুযোগটা কিন্তু খিলাফত আন্দোলন করে দিয়েছিল। খিলাফত আন্দোলনকে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এক নবজাগরণ বলেও আখ্যায়িত করা যায়। কারণ মুসলমানরা ধর্মীয় ইস্যু নিয়ে সকলেই এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছিল। এই আন্দোলন শুধু মুসলিম ভারতের মধ্যেই নবজাগরণ সৃষ্টি করেনি, বরং তা ব্রিটিশ ভারতের বিরোধী আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রামের অগ্রযাত্রায় এক নতুন অধ্যায় সূচনা করে। ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করাও ছিল এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। কারণ আমরা বিভিন্নভাবে এই আন্দোলনকে বিভিন্নভাবে আখ্যায়িত করে থাকি, কিন্তু এর গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা এই খিলাফত শব্দটার সাথে পরিচিত হই, কারণ এর অর্থ এটা কি, এটা নিয়ে আমাদের একটু জানার প্রয়োজন আছে। খিলাফত ইসলামের একটি অনস্বীকার্য প্রতিষ্ঠান। খিলাফত হলো সরকারের ইসলামী রূপ, যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এটা সমগ্র মুসলিম বিশ্বের একটি রূপ। এই ধরনের শাসন ব্যবস্থায় সরকার প্রধানকে খলিফা বলা হয়। খলিফা শব্দটির অর্থ কিন্তু হচ্ছে প্রতিনিধিত্বকারী বা উত্তরাধিকারী, প্রতিনিধিত্বকারী, শাসনের প্রতিনিধিত্ব, অর্থাৎ ইসলামের প্রতিনিধিত্ব করে। যেটা 622 খ্রিস্টাব্দে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম খেলাফত রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র কায়েম করে। এই ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়েই খেলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তার ইন্তেকালের পর পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন এবং 632 খ্রিস্টাব্দে
রাশিদুল খেলাফত প্রতিষ্ঠিত হয় 632 খ্রিস্টাব্দে রাশিদুল খেলাফত প্রতিষ্ঠিত হলো। এরপর সাহাবী মুয়াবিয়া কর্তৃক উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়। উমাইয়া খেলাফতের পর আব্বাসিয়া খেলাফত প্রতিষ্ঠিত হলো 750 খ্রিস্টাব্দের দিকে। 1258 সালে মঙ্গোলদের আক্রমণে খেলাফতের রাজধানী বাগদাদ ধ্বংস হলো এবং খেলাফত বিলুপ্ত হলো মঙ্গোলীয়দের দ্বারা। সে হালাকু খান অর্থাৎ এদেরকে দ্বারাই খেলাফত বিনষ্ট হালাকু খানের দ্বারা বলা যায়। মিশরের মামলুক শাসকদের দ্বারা পুনরায় আব্বাসীয় খেলাফত পূর্ণ প্রতিষ্ঠিত হলো। তারপর 1527 সালের দিকে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সেলিমের কাছে মিশরের আব্বাসীয় খলিফা কর্তৃক খেলাফত হস্তান্তরিত হলে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়। ওসমানিয়া খেলাফত, উমাইয়া না। 1909 সালে তরুণ তুর্কি বিপ্লবের মাধ্যমে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ অপসারিত হলেন এবং 1918 সালের প্রথম বিশ্বযুদ্ধ মিত্র বাহিনী ও আরব বাহিনী বিদ্রোহ জাতীয়তাবাদের হাতে ওসমানীয় খেলাফত বিলুপ্তির মুখে পড়ে। 1924 সালে ব্রিটিশদের মাধ্যমে লুজেন চুক্তির ভিত্তিতে সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসিত করে কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত বিলুপ্ত করেন এবং কামাল আতাতুর্কের হাতেই আনুষ্ঠানিকভাবে এই খেলাফত বিলুপ্ত হলো। খেলাফত মুসলমানদের কাছে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এখন খেলাফত আন্দোলনের যে পটভূমি ভারতীয় উপমহাদেশে গড়ে উঠল কিভাবে, সেটা আমরা একটু দৃষ্টিপাত করি। খেলাফত আন্দোলন বা ভারতীয় মুসলিম আন্দোলন নামে পরিচিত। ইসলামী খেলাফত পুনরুদ্ধার করতে ব্রিটিশ ভারতে মুসলমানরা শওকত আলী ও মোহাম্মদ আলীর নেতৃত্বে পরিচালিত একটি সর্ব ইসলামাবাদ রাজনৈতিক প্রতিবাদ, ইসলামাবাদের রাজনৈতিক প্রতিবাদ অর্থাৎ মুসলমানদের অর্থাৎ তুরস্কর খেলাফতকে রক্ষা করার জন্য একটি আন্দোলন হয়েছিল ভারত উপমহাদেশে। দুই ভ্রাতৃত্বদ্বয় শওকত আলী এবং মোহাম্মদ আলীর নেতৃত্বে। তখন এই দেশের মুসলমানরা এই নেতৃত্ব গ্রহণ করেছিলেন এবং খেলাফত আন্দোলন করে। প্রথম বিশ্বযুদ্ধে, কারণ আমরা আলোচনায় আসছি, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের অখণ্ডতা রক্ষা এবং তুর্কি সুলতান বা খলিফার মর্যাদা, ক্ষমতা ও কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্য 1919 সালে ভারতীয় মুসলমানদের মধ্যে যে আন্দোলন গড়ে ওঠে তাই খেলাফত আন্দোলন নামে পরিচিত। তাহলে আমাদের যদি এমন কথা হয় যে খেলাফত আন্দোলন আসলে কি, তখন আমাদের বলতে হবে যে তুরস্কের অখণ্ডতা রক্ষা করার জন্য, অখণ্ডতা, মর্যাদা, ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য 1919 সালে ভারতীয় মুসলমানদের মধ্যে যে আন্দোলন গড়ে তোলে তাই খেলাফত আন্দোলন নামে খ্যাতি লাভ করেছে বা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পরিচিতি লাভ করে। খেলাফত আন্দোলনের পটভূমিটা আমরা একটু আলোচনায় নিয়ে আসি। 1914 সাল এই বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল। এই যুদ্ধে দুটি গ্রুপ, বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক পক্ষে নেতৃত্ব ছিলেন ব্রিটেন, অপর পক্ষে নেতৃত্বে ছিল জার্মান, অর্থাৎ মিত্রশক্তি অক্ষশক্তি। মিত্রশক্তি জার্মানির নেতৃত্বে থাকার তুরস্ক কিন্তু জার্মানির পক্ষে এই যুদ্ধে অবস্থান গ্রহণ করে।
তুরস্কের খেলাফতের প্রতি ভারতীয় মুসলমানদের ছিল গভীর আস্থা, শ্রদ্ধা এবং ভক্তি। ভারতের মুসলমানরা তুরস্কের সুলতানকে বিশ্বের সুন্নি মুসলমানদের খলিফা বা নেতা মনে করত। যুদ্ধকালীন সময়ে ব্রিটিশ সরকার মুসলমানদেরকে আশ্বাস দেন যে যুদ্ধ শেষে তুর্কি খলিফার খেলাফত বা সাম্রাজ্যের অখণ্ডতার উপর হস্তক্ষেপ করবে না। মুসলমানদের একটি আশঙ্কা হয়েছিল যে ব্রিটিশরা তুরস্কের এই খেলাফতকে উপরে আঘাত হানতে পারে। সেই দৃষ্টিভঙ্গিতেই মুসলমানরা এদেশের ব্রিটেনের কাছ থেকে, ব্রিটিশ সরকারের কাছ থেকে একটি আশ্বাস আশা করেছিল। তো তারা সেভাবে বলেছিলেন যে অখণ্ডতার উপর হস্তক্ষেপ করবেন না। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ কমন সভায় এই আশ্বাসবাণী ব্যক্ত করলেন যে তুরস্কের অখণ্ডতা বা খেলাফতের অমর্যাদা করার মনোভাব ব্রিটিশ সরকারের নেই। এই প্রেক্ষিতে তুরস্কের অখণ্ডতা ও খেলাফতের সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার জন্য 1919 সালে ভারতের মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী দুই ভাই নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হলো। যদিও তারা আশ্বাস তো করেছিলেন যে করবেন না, তারপরও এর পক্ষে এই দুই ভাই আন্দোলন শুরু করেছিল। যুদ্ধে জার্মানি তুরস্কের অক্ষশক্তির পরাজয় ঘটল। জার্মানি তুরস্কের অক্ষশক্তির পরাজয় ঘটে গেল। ব্রিটেনের নেতৃত্বে 1920 সালে মিত্র শক্তি সার্ভাট চুক্তি সম্বোধন করল। এই চুক্তি অনুযায়ী তুরস্কের সারণ্য, থ্রেস ও আনাতোলিয়াকে বিচ্ছিন্ন করা হয়। যদিও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই চুক্তি অনুযায়ী করা হয়। 1919 সালে খেলাফত আন্দোলনের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা মোহাম্মদ আলী নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল লন্ডন ও প্যারিসে সফর করলেন। এই প্রতিনিধি দল খেলাফত ও খলিফার শাসন রক্ষা করার দাবি পেশ করলেন তাদের কাছে, কিন্তু ইউরোপরা তাদের এই দাবির প্রতি কোনো ভ্রুক্ষেপই করল না। কোনো ধরনের অ্যাসুরেন্স তো দেওয়া দূরের কথা, কোনো পাত্তাই দিল না, এরকম একটা ভাব। তাদের দাবি উপেক্ষিত হলো এবং তারা নিষ্ফল হয়ে ভারতে আবার ফিরে আসলেন। এখন ভারতে আসার পরে আন্দোলনটাকে আমরা কয়েকটা পর্যায়ে নিয়ে যাচ্ছি। একটা হলো যে আন্দোলনের গতিটা আসলে কিভাবে হলো, শুরু হলো, শেষ কিভাবে হলো, সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। অর্থাৎ আন্দোলনের এখানে তিনটা ভাগে আমরা ভাগ করে দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনের পর্যায় কি কি ছিল। 1918 থেকে 1919 এটা এই খেলাফত আন্দোলনের প্রথম পর্যায় হিসাবে আখ্যায়িত করা যায়। 1919 সালের প্রথম দিকে ভারতের বিভিন্ন স্থানে, ভারতের বিভিন্ন দিকে তারা স্বতঃস্ফূর্ত সভা সমাবেশ অনুষ্ঠান শুরু করলো খেলাফত আন্দোলনের পক্ষে। খেলাফত আন্দোলনের পক্ষে এই অর্থাৎ তারা আন্দোলন করতে গিয়ে শুধু একটি জায়গায় নাই, আমরা ইতিপূর্বে বলেছি যে এই আন্দোলনটা সারা ভারতবর্ষে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। খেলাফত আন্দোলনের যে যাত্রা, সেই জন্য এই আন্দোলনটার বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আন্দোলনটা শুরু হয়েছিল। আন্দোলনের লখনৌতে মাওলানা বারি সর্বভারতীয় খেলাফত কমিটি গঠন করলেন এবং 1919 সালের এই আইন দিয়ে 1919 সালের 7 ফেব্রুয়ারি কলকাতায় খেলাফতের সমর্থনে প্রথম একটি বড় জনসভা হয়েছিল। এর এই জনসভার উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন শেরে বাংলা লেখক ফজলুল হক, বর্ধমানের অ্যাডভোকেট আবুল কাশেম, মুসলমান পত্রিকার সম্পাদক
মুসলমান পত্রিকা ছিল সেই সময়। এই পত্রিকার সম্পাদক ছিলেন মুজিবুর রহমান এবং অ্যাডভোকেট নাজিমুদ্দিন। এনারা এই আন্দোলনে, এই প্রথম জনসভায় ব্যাপক বক্তৃতা করেছিলেন। এই বক্তৃতার মধ্য দিয়ে খেলাফত আন্দোলনের গুরুত্ব বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি প্রবণতা আমরা লক্ষ্য করি। তো এরপরে আলী ভ্রাতৃদ্বয়, যারা শওকত আলী এবং মোহাম্মদ আলী, মৌলানা আবুল কালাম আজাদ, এদের নেতৃত্বে 1919 সালে নভেম্বর মাসে দিল্লিতে প্রথম সর্বভারতীয় খিলাফত সম্মেলন হলো। ওখানে জনসভা হলো, পরে এটা একটা সম্মেলন হলো দিল্লিতে। এই সম্মেলনের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে এই আন্দোলনের গুরুত্ব অনুধাবন করানোর চেষ্টা করালো। আন্দোলনের দ্বিতীয় যে পর্যায় ছিল, সেই দ্বিতীয় পর্যায়ের মধ্যে আসে 1919 সালের ডিসেম্বর থেকে 1920 সালের 1919 থেকে 1920 সালের মধ্যেই এই আন্দোলনটা, এটাকে দ্বিতীয় পর্যায় বলি। এই পর্যায়ে খেলাফত আন্দোলনের জোরদার হতে থাকে এবং আন্দোলনের উপর নরমপন্থী বোম্বাই গোষ্ঠীর নিয়ন্ত্রণ হারায়। তখন এটা কঠোর দিকে চলে যাচ্ছে। 1920 সালের জানুয়ারি মাসে ডাক্তার এম.এ. আনসারী নেতৃত্বে হিন্দু মুসলিম একটি প্রতিনিধি দল বড় লাটের সাথে সাক্ষাৎ করতে গেলেন, কিন্তু বড় লাট এই প্রতিনিধিদেরকে নিরাশ করলেন। 1920 সালে ফেব্রুয়ারি মাসে মাওলানা মোহাম্মদ আলী নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল ইংল্যান্ড গমন করেন। ইংল্যান্ডে গিয়ে প্রতিনিধি দলটি সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করলেন। সেই দাবির মধ্যে অন্যতম ছিল খেলাফত ভেঙে দেওয়া যাবে না, খেলাফত কোনোভাবেই ভেঙে দেওয়া সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ইসলাম ধর্মকে রক্ষার জন্য খলিফার নিকট পর্যাপ্ত ক্ষমতা প্রদান করতে হবে। তৃতীয় হল কোনো প্রকার ওসি বা প্রোটেকশন ছাড়াই আরব দ্বীপের উপর মুসলমানদের পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। পূর্বের ন্যায় খলিফাই পবিত্র স্থানগুলোর তদারকির দায়িত্ব নিয়োজিত থাকবেন। প্রতিনিধি দলের উক্ত দাবির প্রতি ব্রিটিশ সরকার কোনো গুরুত্বই আরোপ করেননি। মাওলানা মোহাম্মদ আলী তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতেও ব্যর্থ হলেন। এই 1920 সালের 19 মার্চ খেলাফতের দাবি উপলক্ষে গান্ধীজির পরামর্শে হরতাল পালিত হলো। এই সময় খেলাফত আন্দোলন সমগ্র মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তার কারণ এই মুসলমানদের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় ইস্যু তো একটা ছিলই। ধর্মের ইস্যুর কারণে এর গুরুত্বটা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি হয়। আন্দোলনের তৃতীয় পর্যায়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে খেলাফত আন্দোলন 1920 সালের মে মাসের থেকে এর তৃতীয় পর্যায়ে শুরু হলো। 1920 সালের সেভার্স চুক্তি দ্বারা ব্রিটিশ সরকার সিরিয়া, প্যালেস্টাইন, আরব ও তুরস্ক সাম্রাজ্যের অন্তর্গত এশিয়ার অন্যান্য অঞ্চলের উপর তুরস্কের অধিকার অগ্রাহ্য করে ফেলল। ফলে ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠল। আন্দোলনে বেগবান করার জন্য কংগ্রেস, মুসলিম লীগ, খেলাফত কমিটি, জামিয়াতুল উলামা হিন্দ এই ধরনের সংগঠন কলকাতায় এক বিশেষ অধিবেশনের আহ্বান করলে এবং অনুষ্ঠানও হলো। এই অধিবেশনের মাধ্যমে গান্ধীজি খেলাফত ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব গ্রহণ করলেন। আন্দোলনের অর্থাৎ
আন্দোলন চলতে থাকলো, আন্দোলন ব্যর্থ, সফলতা সেটা পরে কথা। আগে আন্দোলনের ফসল আসলে কি ধরনের চিন্তা চেতনার উদ্ভব ঘটলো, বা আন্দোলনের ইয়েটা সরি আন্দোলনের যে ফলাফলটা, সেই ফলাফলটা কি দাঁড়ালো। ব্রিটিশ ভারতের খেলাফত আন্দোলনের ফলাফল খুব বেশি শুভ হয়নি, শুভকর বলা যায় না, বা কোনো ধরনের সফলতা দৃষ্টি দিতে পারে নাই। বরং এই আন্দোলনের ফল বয়ে নিয়ে এসেছিল ভারতীয় মুসলমানদের জীবনে এক ব্যর্থতার গ্লানি। এই ফলাফল নিচে আমরা একটু বিভিন্ন ভাবে আলোচনা করার চেষ্টা করি। যেমন হতাশা সৃষ্টি হলো, কারণ খেলাফত আন্দোলনের ফলে মুসলমানদের উন্নতি অগ্রগতি ভীষণভাবে বাধাগ্রস্ত হলো। কারণ এতদিন যে অগ্রগতি বা উন্নয়নের কথা বলে আসছিল, এখন মুসলমানরা যে ব্যাপকভাবে হিন্দুদের ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই আন্দোলনটা ইংরেজরা কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি। যে কারণে যে উন্নয়ন এবং অগ্রগতির একটা ধারা প্রবর্তিত হয়েছিল, পরবর্তীতে সেই ধারাটা কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত এই জন্য হয়েছিল, ইংরেজরা তখন দেখলো যে মুসলমানরা আমাদের সবচেয়ে বেশি শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে। এই দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়ন হয়নি, যে কারণে আবার মুসলমানরা একটি হতাশার মধ্যে পড়ে যায়। দ্বিতীয় কথা হলো যে একটি শক্তিকে, আন্দোলনের জন্য মুসলমানদের যে বিবেক, বুদ্ধি, সামর্থ্য, আর্থিক মানসিক শক্তিকে নিস্তেজ করে দেয়। তারা দীর্ঘদিন যে আন্দোলন করছিল, দীর্ঘদিনের যে আন্দোলন হয়, সেই আন্দোলনের অবস্থানটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছিল। নেক্সট, তারপরে সম্প্রীতি নষ্ট হওয়া, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, মানসিক মানে সামাজিক যে সম্প্রীতি। খিলাফত আন্দোলন ভারত হিন্দু এবং মুসলমান সম্প্রীতি নষ্ট করে মিলনের সম্ভাবনাকে একটি কুঠারাঘাত করে দেয়। 1916 সালে লখনৌ চুক্তির মধ্য দিয়ে যে একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছিল, এই আন্দোলনের সেই সুযোগকে নস্যাৎ করে দেয়। ফলে হিন্দু মুসলমানদের ঐক্য এবং মিলনের সম্ভাবনা চিরদিনের মতো তিরোহিত হয়ে যায়, সমাহিত হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হলো। খেলাফত আন্দোলন হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করে দিল। কারণ আমরা এদেশের মুসলমান হিসেবেও তুরস্কের মুসলমানদের রক্ষা করার জন্য আমাদের সমানভাবে আন্দোলন করছি। কোনো এদেশীয় মানুষের ইস্যু না, এদেশের মুসলমানদের কোনো উন্নয়নের ইস্যু না, উন্নয়নের একটি ধর্মীয় ইস্যুকে, সেই জন্য অনেকে এর প্রতি সাম্প্রদায়িক মনোভাব পোষণ বলে অনেকে মনে করছেন। ফলে ভারতের বিভিন্ন স্থানে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গার পরে এখানে বিভিন্ন ধরনের দাঙ্গার মধ্য দিয়ে তো একটা ধরনের সংকট তৈরি হলো। মুসলমানরা ইংরেজদের রোষানলে পড়েছিল এবং অমানসিক লাঞ্ছনা, অমানসিক লাঞ্ছনা গঞ্জনা ভোগ করেন এবং ক্ষতিগ্রস্ত হয়। কারণ সে সময় নতুন করে মুসলমানরা একটি সংকটে পড়ে গেল। সেই সংকট থেকে আবার মহাসংকটের দিকে আসা শুরু করলো। মুসলমানদের এখানে একটি নতুন আশার পরিবর্তে নিরাশার পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক জীবন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা অত্যন্ত ক্ষতি হয়ে যায়। তারা যেভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় যে ধরনের অর্থনৈতিক সুবিধা ভোগ করছিল, সেই অর্থনৈতিক সুযোগ সুবিধা অনেকটা বঞ্চিত করে ফেলে। সরকার সে অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রত্যাহার করা শুরু করেছিল। এটা একটা বড় সংকট তৈরি হয়েছিল। পরবর্তীতে আমরা দেখি যে খেলাফত আন্দোলনের
কেন ব্যর্থ হলো, এটা আমাদের খুঁজে একটু দেখার দরকার। কারণ সারা ভারত ব্যাপী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কেন কোনো ফসল ঘরে তুলতে পারলো না, কেন সেই আন্দোলনের ব্যর্থতার গ্লানি নিতে হয়েছে, কোনো সফলতার স্বপ্ন দেখাতে পারেনি, কোনো সফলতা নিয়ে আসতে পারে নাই। তো এখানে 1920 সালে সূচিত খিলাফত আন্দোলন 1922 সাল পর্যন্ত ব্যাপক আকারে সর্বভারতীয় পর্যায়ে বিস্তৃত হয়, কিন্তু শেষ পর্যায়ে তো বিভিন্ন কারণে তা দুর্বল হয়ে গেল এবং 1924 সালে চূড়ান্ত অবসান ঘটল। কিন্তু কেন, কি কারণ ছিল, সেই কারণগুলো যদি আমরা একটু দেখি তাহলে উপলব্ধি করতে পারবো যে আমাদের এই একটি আন্দোলন ব্যর্থ হওয়ার পেছনে কি কি কারণ দায়ী থাকে। প্রথমত হচ্ছে যে নেতৃত্ব যারা দিচ্ছিলেন, তাদের এই ধরনের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না। যোগ্য এবং শক্তিশালী মুসলিম নেতৃত্ব এবং সুসংগঠিত রাজনৈতিক দল না থাকায় খেলাফত আন্দোলন ব্যর্থ হয়। নেতৃত্বই কিন্তু আন্দোলনকে টেনে নিয়ে যায়, নেতৃত্বই কিন্তু আন্দোলনকে অনেক দূর নিয়ে যায় এবং নেতৃত্বই আন্দোলনকে ফসল ঘরে তুলে নিয়ে আসে। কিন্তু সেই নেতৃত্ব হতে হয় সুসংগঠিত, দূরদৃষ্টি সম্পন্ন, বাস্তবসম্মত। কিন্তু এটা ছিল না। কারণ মাওলানা মোহাম্মদ আলী যখন গ্রেপ্তার হলেন, আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। যখন গ্রেপ্তার হলেন তখন মুসলমানদের এই মধ্যে এমন কোন নেতৃত্ব ছিল না যারা এই আন্দোলনকে আরো জীবিত রাখবে বা এই আন্দোলনকে চালিয়ে যাবে। এই কারণে তিনি যখন জেলখানায় গেলেন তখন তার নেতৃত্বের সংকট হলো এবং আন্দোলন দুর্বল হয়ে পড়ল। মহাত্মা গান্ধী কর্তৃক পরিচালিত যে আন্দোলন, অসহযোগ আন্দোলন, যে আন্দোলন, সেই আন্দোলন প্রত্যাহার করার নিলেন, আকস্মিকভাবে প্রত্যাহার করে নিলেন। প্রত্যাহার করার কারণেই কিন্তু এই আন্দোলনের আসলে গতি হারিয়ে ফেলে দিয়েছে। ফলে 1922 সালে খেলাফত আন্দোলন দুর্বল হয়ে পড়ল। রাজনৈতিক দলের অভাব ছিল, কারণ খেলাফত আন্দোলনের সময় মুসলমানদের কোনো সুসংগঠিত রাজনৈতিক দল ছিল না, এটা বলা যায় না। তবে মুসলমানদের এই সুসংগঠিত যে একটি রাজনৈতিক মুসলিম লীগ ছিল, তারা আন্তরিকভাবে খেলাফত আন্দোলনকে গ্রহণ করেন। অথচ যে রাজনৈতিক দল 1906 সালে তৈরি হয়েছিল মুসলমানদের সাথে, কিন্তু তারা কিন্তু আবার এই খেলাফত আন্দোলনকে ভালোভাবে নেয়নি। খেলাফত কমিটি ছিল সাংগঠনিক দিক থেকে খুবই দুর্বল, তাই খেলাফত কমিটি আন্দোলন পরিচালনার নেতৃত্ব গ্রহণ করলেও তার রাজনৈতিক সংগঠন হিসাবে নিজেকে সংগঠিত করতে ব্যর্থ হয়। 1920 সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগ খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের প্রতি অভিন্ন সমর্থন জানালেও তা ছিল সম্পূর্ণভাবে দলীয় দৃষ্টিভঙ্গি, তাই এই আন্দোলন ব্যর্থতা হয়। অর্থাৎ রাজনৈতিক সমর্থন তারা খুব বেশি পায়নি। রাজনৈতিক সমর্থন না পেলে আন্দোলনকে সুসংগঠিত করা যাচ্ছে না। একটা পর্যায়ে আন্দোলনে সহিংস রূপ ধারণ করলো। অর্থাৎ খেলাফত আন্দোলনের ব্যর্থতার মূল কারণ হলো কংগ্রেস কর্তৃক আইন অমান্য আন্দোলনে সহিংস রূপ ধারণ করল। আমরা জানি এই সহিংস রূপের কারণে উত্তরপ্রদেশে চৌরি চৌরায় উন্মুক্ত জনতা কর্তৃক থানায়, পুলিশের একটি থানায় অগ্নি সংযোগ করা হলো এবং বহু প্রাণী এখানে প্রাণহানি ঘটে। সেই জন্য মহাত্মা গান্ধী, এই যে অহিংস নীতির প্রবক্তা মহাত্মা গান্ধী, কিন্তু এই আন্দোলন থেকে সরে আসলেন, অর্থাৎ বন্ধ করে দিলেন আকস্মিকভাবে। এই আন্দোলন কিন্তু বন্ধ করার কারণেই খেলাফত আন্দোলনের যে গতি ছিল সেটা হারিয়ে যায়। এর ফলে এই আন্দোলনটা ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে, আন্দোলনের গতিহীন হয়ে যায়। সে কারণে
আন্দোলনের ব্যর্থতার এটি একটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিন্দু এবং মুসলিম জনগোষ্ঠী একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলেও তাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। হিন্দু মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের সহিংস রূপ ধারণ করেছিল। এর কারণে হিন্দু মুসলমানদের ঐক্য বিনষ্ট হলো এবং আন্দোলন ফাটল হলো। আগে একসাথে জনসভা করতে, এখন আর সেই জনসভা করার সুযোগ তারা নেয়নি। গান্ধীজির একটি বড় ভূমিকা ছিল এই আন্দোলনের চাঙ্গা করতে, কিন্তু তিনি মাঝপথে সে আন্দোলনকে চালাতে অস্বীকৃতি জানালেন। অর্থাৎ সম্মিলিত খিলাফত এবং অসহযোগ আন্দোলনের প্রধান তখন নেতা গান্ধীজি। তিনি সাম্প্রতিক দাঙ্গার, বিশেষ করে চৌরিচেরার উন্মুক্ত জনতার এই থানার মধ্যে অগ্নিসংযোগের কারণে তিনি আন্দোলনের আর চালাতে অস্বীকৃতি জানান। সেই কারণে এই আন্দোলন ব্যর্থ হয়ে যায়। খেলাফতের বিলুপ্তির ঘোষণা যখন ব্রিটিশরা তুরস্ককে বিচ্ছিন্ন করে ফেলল এবং কামাল আতাতুর্কের নেতৃত্বে যখন তুরস্কের ক্ষমতা গ্রহণ করলেন, তখন কামাল আতাতুর্ক 1923 সালে তুরস্কের সালতানাত ও খেলাফত ভেঙে দিয়ে ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। এর ফলে ভারতের খেলাফত আন্দোলনের যৌক্তিকতা নষ্ট হয়ে যায়, আর থাকার দরকার নেই। যেহেতু যে তুরস্কেই যাদের জন্য আমি আন্দোলন করছি, যাদের জন্য আমি সংগ্রাম করছি, তারা যদি নাই থাকে তাহলে তার আন্দোলনের কোনো প্রয়োজন নেই। সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই আন্দোলনের যৌক্তিকতা আর থাকে না। 1924 সালে খেলাফত আন্দোলনের পূর্ণ অবসান ঘটল। খেলাফত আন্দোলনের একটি গুরুত্ব ছিল সে সময় বলতে যে কোনো আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব কতটুকু আছে সেটা একটা মূল্যায়নের বিষয় হয়ে দাঁড়ায়। আপাতত দৃষ্টিতে খেলাফত আন্দোলন ব্যর্থ হলেও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে স্বীকার করা যায়। খেলাফত আন্দোলনের গুরুত্ব আমরা একটু শ্রেণীবদ্ধভাবে আলোচনা করতে পারি। রাজনৈতিক চেতনার যে বিকাশ শুরু হয়েছিল ধারাবাহিকতা, তার একটি নতুন পালে হাওয়া লাগলো। মানুষের মধ্যে চেতনাবোধ, অর্থাৎ রাজনৈতিক চেতনাবোধের একটি বহিঃপ্রকাশ এখানে লক্ষ্য করা যায়। মুসলমান জনগণ সর্বপ্রথম গণ আন্দোলনের সাথে পরিচালিত হয়। এর আগে মুসলমানরা কিন্তু মুসলিম লীগের কোনো আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, কিন্তু যেহেতু ধর্মীয় আন্দোলন, সেই কারণে মুসলিম জনগোষ্ঠী একটি ব্যাপকভাবে আন্দোলনে অংশগ্রহণ করে একত্রতা ঘোষণা করলো। এই আন্দোলনের সফলতার জন্য তারা ব্যাপক বিভিন্ন সাহায্য সহযোগিতাও কিন্তু করে। এই রাজনৈতিক চেতনা তাদেরকে সর্বভারতীয় বৃহত্তর গণ আন্দোলনের পথে প্রশস্ত করে, তাদেরকে নিয়ে আসে যে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে তারা এই দেশ থেকে কায়েমি স্বার্থবাদীদের চেতনাবোধকে ধ্বংস করতে পারবে। যে কোনো আন্দোলনের একটি শিক্ষা থাকে ঐক্যবদ্ধ হওয়া। এই খেলাফত আন্দোলনের একটি শিক্ষা ছিল সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, এবং হয়েছিল। ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা ভারতীয় জনগণ এই আন্দোলনের মাধ্যমে লাভ করেছিল, অর্থাৎ দুটি গোষ্ঠীকে একত্রে আন্দোলন করা। যে মুহূর্তে ভারতীয় জনগণের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, সেই মুহূর্ত থেকেই ঐক্য বিনষ্ট হয়
এবং খেলাফত আন্দোলন ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ একত্রিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আবার মাঝপথে যখন এই আন্দোলনের মধ্যেই একত্রিত থেকে বিচ্ছিন্নতা হওয়া শুরু করলো, তখনই কিন্তু আন্দোলনের ব্যর্থতার সুর বেজে উঠলো। এই জন্য তারপরেও এটা একত্রিত হলে একটা বড় শক্তি হয়ে এদেশের ইংরেজ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, সেটা কিন্তু আর সম্ভব হয়নি। তাহলে এটা একটা শিক্ষা তাদের দিয়েছিল। দাবি আদায়ের শক্তি অর্জন করলো। বিনা কষ্টে শ্রমে কোনো জাতি কোনো কিছু আশা করতে পারে না। খেলাফত আন্দোলনের পথে সংশ্লিষ্ট জনগণ দাবি আদায়ের কৌশল ও দুঃখ কষ্ট বরণ করে নেওয়ার শক্তি অর্জন করেছে। এই আন্দোলনের শুধু আমরা ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যেই রাখছি না, এটা রাজনৈতিক চরিত্র একটা বড় আকারে ধারণ করে। নেতৃত্বের অর্থাৎ নেতৃত্বের উপযোগিতা উপলব্ধি হলো। পণ্ডিত জওহরলাল নেহরু একটি কথা বলেছিলেন যে খেলাফত আন্দোলনকে প্রাধান্য দেওয়ায় 1921 সালে অসংখ্য মৌলভী ধর্মীয় নেতা রাজনৈতিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব হলো। এবং নেতৃত্ব ছাড়া, সুযোগ্য নেতৃত্ব ছাড়া যে কোনো দেশের স্বাধীনতা, কোনো দেশের অধিকার আদায় করা যায় না, সেটা কিন্তু এখানে উপলব্ধি হয়েছিল। মুসলমান নেতৃত্ব খেলাফত সংগ্রাম আন্দোলনের আর্থিক ও রাজনৈতিক দিকের উপর খুব গুরুত্ব আরোপ করেছিলেন। কংগ্রেসের নাগপুর অধিবেশনে গান্ধীজির সাথে সুর মিলিয়ে মাওলানা মোহাম্মদ আলী ঘোষণা করেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যু হয়েছে, এখন একে কবরস্থ করতে হবে। এই কবরস্থ করার যে চিন্তা, সেটা কিন্তু এসেছে এই আন্দোলন থেকে। একটি শক্তি যে দাঁড় করানো যায় ব্রিটিশের বিরুদ্ধে, এবং নেতৃত্বের প্রয়োজন যে আছে, সামনে নেতৃত্ব ছাড়া যে এই ব্রিটিশের না অক্টোপাস থেকে ক্ষমতা গ্রহণ করা যাবে না, সেটার উপলব্ধি বোধ এখানে হয়েছে। ব্রিটিশ সরকারের স্বার্থপরতা সম্পর্কে মুসলমান জনগণ সচেতন হলো। প্রথম এই সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার মধ্য দিয়ে বিনাশ করা, অর্থাৎ মুসলমানরা তাদের অধিকার এবং ব্রিটিশরা যে কি পরিমাণে স্বার্থপর, ব্রিটিশরা যে কিভাবে এদেশকে শাসন শোষণ করেছে, কিভাবে এদেশের মানুষকে শোষণ করে ব্রিটেনে অর্থের পাহাড় গড়ছে, সেই চেতনা বোধটাও কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। অর্থাৎ আন্দোলনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার, আন্দোলন করার চিন্তা চেতনা, এবং মুসলমান থেকে সচেতন হওয়া। মুসলমানরা যেখানে সচেতন না হয়ে অসচেতন হয়ে ইংরেজ সরে যাচ্ছিল, সে জায়গা থেকে একত্রিত করার একটা অবস্থান তৈরি হয়েছিল। স্বাধীনতা আন্দোলন জোরদার। মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এদেশের লোকের চাওয়া ছিল স্বাধীনতা। খেলাফত আন্দোলনের প্রাণ পুরুষ মোহাম্মদ আলী ছিলেন ভারতের পূর্ণ স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের মধ্য দিয়ে জোরদার করা, যেটা মৌলানা মোহাম্মদ আলী ভারতের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, যিনি জনগণকে এই লক্ষ্যে উদ্দীপ্ত করে চলেছিলেন। তার নেতৃত্বে খেলাফত আন্দোলন উপমহাদেশের রাজনৈতিক প্রবাহে যে প্রচন্ড গতিবেগ সৃষ্টি করেছিল, সেটা স্বাধীনতা আন্দোলনকে জোরদার। তার কারণ তিনি সাধারণ মানুষকেও, শুধু নেতৃত্ব পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করেননি, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক মজুর যারা ছিলেন মুসলমান, তাদেরকেও কিন্তু সচেতন করলেন, তাদেরকেও কিন্তু আন্দোলনে সম্পৃক্ত করলেন, তাদেরকেও কিন্তু সচেতন করলেন তাদের অধিকার সম্পর্কে, যে তুমি একজন মানুষ, তোমার অধিকার আছে, ইংরেজ তোমার স্বাধীনতার প্রয়োজন আছে, একটা পরাধীন জাতির থেকে স্বাধীনতা আমার দরকার, কারণ স্বাধীনতা মানে আত্মনির্ভরশীল জাতি বেঁচে থাকা। সেই পথটা এই খেলাফত আন্দোলনের মধ্য দিয়েই জাগ্রত করার চেষ্টা হয়েছিল বলে
ঐতিহাসিকরা মনে করেন। আমাদের এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হলো যে কিছুটা যুক্তিসঙ্গত কারণ ছিল। অনেকে বলে থাকেন যে এই আন্দোলনে আসলে যৌক্তিকতা কি। কয়েকটি যৌক্তিক বিষয় এখানে আমরা দেখি যে অনেকে সমালোচনা করেছেন অসহযোগ প্রস্তাবে। তারা বুঝতে পারেননি গান্ধীজি যখন এই আন্দোলনকে সমর্থন করলেন তখন কংগ্রেসের অনেকে তাকে ব্যাপকভাবে সমালোচনা করেছেন। তো এই আন্দোলন কংগ্রেস এবং হিন্দু বিনা সহযোগিতায় অসহযোগ প্রস্তাব কার্যকর করা যাবে না। তারা বুঝতে পারলেন না যে কি হবে। যারা যদি হিন্দুরা এই প্রস্তাব গ্রহণ না করে তবে মুসলমানরা চাকরি এবং আইনসেবা বর্জন করলে সেটা একটি খারাপ দিক হবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছিল। যার কারণে এই খেলাফত আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে ছিল আসার। কারণ গান্ধীজি দেখেছিলেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত মুসলমানদের যেভাবে একত্রিত করার একটি প্রবণতা তৈরি হয়েছিল, একত্রিত করার একটি জাগ্রত মনোভাব তৈরি হয়েছিল, এটাকে যদি কাজে লাগানো যায় তাহলে অদূর ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়। যাই হোক, সব বিষয় নিয়ে আলোচনার পরে আমাদের দৃষ্টিভঙ্গি শেষে আমরা বলতে পারছি যে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে, অগ্রগতির ইতিহাসে খেলাফত আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। খেলাফত আন্দোলনকে একটি কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা সত্ত্বেও এর সাংগঠনিক দুর্বলতা কিন্তু থেকেই যায়। যদিও সমগ্র ভারতবাসী মুসলিম গোষ্ঠীর আন্দোলন ছিল, কিন্তু সাংগঠনিক দুর্বলতা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। যদিও একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, এই ধরনের একটি গণভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দানের অভিজ্ঞতা বা যোগ্যতা নেতৃত্ববৃন্দের ছিল না, কারণ এখানে কোনো রাজনৈতিক দল আসেনি। উপরন্তু গান্ধীর বয়কট কর্মসূচি গ্রহণ করা নিয়েও মুসলিম নেতৃবৃন্দের মধ্যে চরম মতভেদ দেখা যায়। তিনি বয়কট করলেন, অসহযোগ আন্দোলন করলেন, বয়কট, এটার মধ্য দিয়ে কিন্তু অসন্তুষ্ট তৈরি হয়েছিল। ইসলামী শিক্ষায় শিক্ষিত নেতৃবৃন্দের অংশটি খেলাফত আন্দোলন কর্মসূচি গ্রহণের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল, কিন্তু মুসলিম লীগের যে গোষ্ঠী ছিল, যেমন জিন্নাত সাহেব ছিলেন, ফজলুল হক ছিলেন, আবুল কাসেম যারা ছিলেন, এই ধরনের নেতৃবৃন্দ এই ধ্বংসাত্মক কার্যক্রমকে, এই কর্মসূচিকে ধ্বংসাত্মক আখ্যায়িত করেন। তারা মনে করেন এই কর্মসূচি মুসলমানদের স্বার্থের অনুকূলে হবে না, তাই এই আন্দোলন থেকে সরে আসা উচিত। এটাই ছিল খেলাফত আন্দোলনের দুর্বল দিক। দুর্বল দিক থাকলেও কতগুলো অবধারিত ও সাধারণ কারণে খেলাফত আন্দোলন ব্যর্থ হয়েছিল। তবে ব্রিটিশ সরকারি প্রতিজ্ঞা, প্রতিশ্রুতির যে কোনো মূল্য নেই, সেটা মুসলমানরা এই আন্দোলনের মধ্য দিয়ে বুঝেছিলেন। কারণ ব্রিটিশদের প্রতিশ্রুতি ছিল এই তুরস্ককে অর্থাৎ খেলাফতকে টিকিয়ে রাখা, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এই জন্য ব্রিটিশদের উপরে তারা কোনো আস্থা ভবিষ্যতে রাখতে পারবেন না, এই মনোভাব মুসলমানদের তৈরি হয়েছিল, সেটা বলা যায়। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আজকে সকলকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।